আপনি হয় শিক্ষার্থীদের স্বার্থে রাজনীতি করবেন, নতুবা আপনি রাজনীতি করতে পারবেন না। এখনকার অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন সংস্কার প্রক্রিয়া চলতে থাকবে। এই সকল সমস্যার সমাধান করতে পারবে একটি জনগণের সরকার। গোপনে বিভিন্ন সংগঠনের উপর ভর করে তারা রাজনীতি করেছে। তারা বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে এখন কাজ করছে, শুধুমাত্র তাদের প্রতিনিধিগুলো এখানে নিয়োগ করা হচ্ছে। পরাজিত প্যাসিস্ট শক্তি তারা বিভিন্নভাবে ফিরে আসার অপচেষ্টা করছে। দর্শক, স্বাগত জানাচ্ছি দেশ রূপান্তরের বিশেষ সাক্ষাৎকারে। আজ আমাদের সঙ্গে রয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। নাসির, কেমন আছেন? আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। বেশ আলোচনার সময়, সমালোচনার সময়, কিংবা বলা যায় প্রতিকূলের সময়, যেভাবেই আসলে মানে বিশেষিত করা যায় যাক না কেন, এই মুহূর্তটা আসলে ছাত্র রাজনীতির জন্য কেমন এবং আপনার কীরকম কাটছে? সমালোচনার জায়গা আছে কিনা আমি জানি না, তবে আমি মনে করছি এটি খুবই চ্যালেঞ্জিং। কারণ বিশেষ করে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে বিস্তর আলাপ আলোচনা হচ্ছে। বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা গত 15.5 বছর ধরে যে দখলদারিত্ব এবং লেজের ভিত্তির রাজনীতি কায়েম করেছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, তার বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্রবান্ধব ছাত্র রাজনীতি বিনির্মাণে আমরা কাজ করছি। সেখানে বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনৈতিক সিদ্ধান্তে আমরা অংশীদার করতে চাই। সেগুলো আমরা চ্যালেঞ্জ মনে করছি এবং আমরা মনে করছি যে আগামীতে যে রাজনীতি বিনির্মাণ হবে বাংলাদেশে বা এখনকার যে প্রেক্ষাপটে, সেখানে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটের বিপরীতে আসলে বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্ভব না। আপনাকে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান আপনাকে সীমাবদ্ধ করে দিয়েছে যে আপনি ইতিবাচক রাজনীতি করবেন, নতুবা আপনি রাজনীতি করতে পারবেন না। সেই ম্যান্ডেটটা আসলে কিভাবে নির্ধারণ করবেন? না, আমরা তো যেটি দেখছি সেটি হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা, সব ধরনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। সচরাচর আমরা যেটি দেখি যে বিভিন্ন গণ অভ্যুত্থানে বা রাজনৈতিক আন্দোলন সংগ্রামে বিশেষ করে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে অংশগ্রহণ করে, কিন্তু এবার সেটি সেই ধরন ছিল না। এখানে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীরা, পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা, ইভেন ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা, ইভেন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। তারা এক ধরনের পরিবর্তন চেয়েছে। সুতরাং এই প্রত্যেকটি ডিপার্টমেন্টের বাংলাদেশের শিক্ষার যে পার্ট রয়েছে, বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রমের সবগুলো শ্রেণীর শিক্ষার্থীদেরকে অংশীদারিত্ব করা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে, সেটি আমরা মনে করছি সবচেয়ে চ্যালেঞ্জ। এবং আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করে 21 শতক উপযোগী মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণে আমরা কাজ করছি। এবং আমরা মনে করতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতে শিক্ষার্থীদের জন্য কাজ করেছে এবং ভবিষ্যতে আরও কীভাবে অর্থবহ এবং একটি কল্যাণমুখী সংগঠন করা যায়, যেখানে সাধারণ শিক্ষার্থীদের শুধু ম্যান্ডেট থাকবে, তাদের চিন্তা চেতনার প্রতিফলন করবে, সেই ধারণাকে কাজে লাগিয়ে আমরা কাজ করছি। ম্যান্ডেটের কথা আপনি বারবার বলছিলেন, এই ম্যান্ডেট আসলে নির্ধারণ করবেন কিভাবে? আমরা জানি সংসদের রাজনৈতিক নেতাদের ম্যান্ডেট হয় যে ভোটের মাধ্যমে, জাতীয় নির্বাচনের মাধ্যমে, কিন্তু এই শিক্ষার্থীদের, এই বিপুল সংখ্যক শিক্ষার্থী, তাদের ম্যান্ডেটটি আসলে আপনি কীভাবে নির্ধারণ করবেন? এটি আপনি দেখেছেন যে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে যে একটি ইতিবাচক রাজনীতির আলাপ আলোচনা চলছে। আলাপ আলোচনাকে স্বাগত জানিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষত আমরা সাধারণত ঢাকার আশেপাশে শিক্ষার্থীদের সাথে আমরা আলাপ করি। এর বাইরে ঢাকার বাহিরে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে গ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের তাদের মতামত কি, তারা ছাত্র রাজনীতি কী রকমভাবে দেখতে চায়, অথবা 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্বে যে একটি দখলদারিত্বের রাজনীতি কায়েম করেছে, যে সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে, তার বিপরীতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা, সেটি একদম গ্রাম অঞ্চলের শিক্ষার্থীরা আসলে কী চিন্তা ভাবনা করছে, তাদের মতামতের ভিত্তিতে, তারা তাদের চাওয়ার ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজনীতি করতে চায়, সেটিকে আমরা ম্যান্ডেট দিচ্ছি যে তাদের মতামতের বাহিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভবিষ্যতে রাজনীতি করবে না। এবং অতীতে যেটি হয়েছে, ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের নিজস্ব চিন্তাভাবনা সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা ছিল। আমরা মনে করছি সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেবে, এটাকে আমরা ম্যান্ডেট। আপনার কথা সুর ধরে যদি বলতে চাই, ছাত্রলীগও একই জায়গায় যদি আমি বিশ্লেষণ করি, ছাত্রলীগ কিন্তু বলতো সাধারণের ম্যান্ডেট আমাদের রয়েছে, কিছু মানুষের আন্দোলন আসলে সকলের আন্দোলন না। 5 আগস্টের পূর্ব মুহূর্ত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবেশগুলো তারা বলেছিল, সেখানেও কিন্তু তাদের যে বক্তব্য, যেহেতু ক্ষমতার তখন তাদের সংগঠন ছিল, তখন তারা সেটি বলেছিল।
এই বক্তব্যটা কি অনেকটা সেরকম হয়ে গেল কিনা, নাকি ছাত্র সংসদের মধ্যে আসলে সেই ম্যান্ডেটটি নির্ধারণ করতে চান? না, এটি ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে বিভ্রান্ত করার জন্য বা গণ অভ্যুত্থান যে সফল গণ অভ্যুত্থান হয়েছে সেটিকে বাধাগ্রস্ত করতে তারা তো সন্ত্রাসী কার্যক্রম করেছে। তারা প্রকাশ্যে গুলিবর্ষণ করেছে, নির্বিচারে গুলিবর্ষণ করে ছাত্র জনতাকে খুন করেছে। সুতরাং তারা যে বক্তব্য দিয়েছে সেটি তাদের বক্তব্য, কিন্তু আমরা গত 5 দশকের বেশি সময় ধরে এদেশের শিক্ষার্থীদের জন্য আমরা আন্দোলন করছি। এই আন্দোলন আমরা আরও ত্বরান্বিত করতে চাই। সুতরাং শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে বিবেচনায় রেখে আমরা মনে করছি যে আমাদের এই বক্তব্য কোনোভাবে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সাথে কোনো মিল নেই। আমরা যেটি মনে করছি যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী রাজনীতি করবে। সেখানে ছাত্র সংসদের যে বিষয়টি সেটিও আমরা খুবই গুরুত্ব সহকারে ইতিবাচকভাবে দেখছি। আমরা মনে করছি যে ছাত্র রাজনীতির প্রত্যেকটি প্ল্যাটফর্ম যদি সফলভাবে কাজ করতে পারে তাহলে সেই প্রতিষ্ঠানে অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন ছুড়ে দেই, জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়া উচিত নাকি ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত? আমি এই কারণে বললাম, বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সমন্বয়ক বলেছেন আগে ছাত্র সংসদ নির্বাচন হবে তারপর অন্য নির্বাচন। আবার লক্ষ্য করেছি রাজনৈতিকভাবে বিএনপি কিন্তু বলছে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচন আয়োজন করো। ছাত্র সংগঠক হিসেবে সাধারণ আপনি কি মনে করেন এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ নাকি ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ? না, এটি আমাদের এখনকার যিনি উপদেষ্টা রয়েছেন একজন, যেটি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এই নেতৃত্ব পাওয়া, উনি বলেছেন, সেটি আমরা গণমাধ্যমে দেখেছি। আমি মনে করছি যে ছাত্র সংসদ নির্বাচন করেই জাতীয় নির্বাচন করতে হবে এরকম কন্ডিশন দেওয়া এটি কোনো কার্যকর কোনো কথা হতে পারে না। আমরা মনে করছি যে ছাত্র সংসদ নির্বাচন যেরকম গুরুত্ব রয়েছে একই সাথে জাতীয় নির্বাচন অনেক বেশি গুরুত্ব রয়েছে। সুতরাং ছাত্র সংসদ নির্বাচন করেই জাতীয় নির্বাচন করতে হবে এটি একটি অবান্তর এবং অযৌক্তিক একটি ধারণা বলে আমার মনে হচ্ছে। আমি মনে করছি বাংলাদেশের এখনকার যে অবস্থা সেখানে বাংলাদেশের রাজনীতি সামাজিক পরিস্থিতি যদি উন্নত করতে হয় তাহলে একটি জনগণের সরকার দরকার রয়েছে এবং সেটি আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে একটি সংস্কার প্রক্রিয়া শুরু করে, এটি চলমান একটি প্রক্রিয়া, দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অংশগ্রহণ করতে হবে বা জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিন্তু ছাত্র সংসদ নির্বাচন এটির সাথে এটির কোনো কন্ডিশন হতে পারে না যে আগে ছাত্র সংসদ নির্বাচন দেব তারপর জাতীয় নির্বাচন। এটি আমার কাছে খুবই অযৌক্তিক এবং এটি কোনো কাঠামোগত কোনো উত্তর হতে পারে না বলে আমার মনে হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক যারা রয়েছে নাসরাত আব্দুল্লাহ থেকে শুরু করে সার্জিস আলম, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বারবারই লিখছে যে আমরা একদম একটা স্ট্যাটাস দিয়েছে এরকম, বিপ্লবীরা ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয় যখন রাজনৈতিকরা এক সুরে গাথা, এইরকম একটি কাছাকাছি শব্দ। বিশেষ করে আওয়ামী লীগ প্রশ্নে বিএনপির অবস্থানের এমন অবস্থার যখন নিষিদ্ধের প্রশ্নটি ওঠে তখন অবস্থা, এই স্ট্যাটাসটিকে কিংবা সমসাময়িক সময় তাদের স্ট্যাটাসটিকে আপনি ছাত্র দলের সাধারণ সম্পাদক আপনি আসলে কিভাবে দেখেন? না, বিএনপি ফিরিয়ে আনছে, বিএনপি তো এখন রাষ্ট্র ক্ষমতায় নেই, বরং যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে তারা যে একটি অন্তর্বর্তীকালীন আদেশ করেছে বা তারা আইনের খসড়া করছে, সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে খসড়াটি আমরা দেখলাম সেখানে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া সেটি সেখানে রাখা হয়নি। এমনকি এই যে এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকারের যে একটি ছাত্র সংগঠন যারা প্যারালালি কাজ করছে বা হাসনাত সাহেব বা সাজিদ সাহেব, সে সাজিদ তো হাইকোর্ট থেকে তাদের যে অ্যাপিলেট ডিভিশনের যে তাদের দরখাস্তটি তারা নিজেই সে প্রত্যাহার করে নিয়েছে। এবং একই সাথে আমি আরেকটি বিষয় যোগ করতে চাই, সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী কোনো আদেশের বিরুদ্ধে আপিল করার যে সিদ্ধান্ত রাখা হয়েছে। সুতরাং সবগুলো মনে হচ্ছে যে এখনকার অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কারণ তারা একই সাথে তাদের আইন উপদেষ্টা নিজেই বলেছেন যে গণমাধ্যমে যে তারা নিজেরাই খসড়াতে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত চান না। সার্জিস আলম হাইকোর্ট থেকে তার আবেদন প্রত্যাহার করে নিয়েছেন এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ আদেশের বিরুদ্ধে ইন্টারিয়াম অর্ডারের বিরুদ্ধে যে আপিল করার বিধান রাখা হয়েছে সেটার দ্বারাই বোঝা যায় যে এই সরকার এই আওয়ামী লীগকে অথবা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে তারা নিজেরা চায় না। সুতরাং তারা যেই জিনিস চায় না সেই জিনিস বিএনপির উপর দোষারোপ করলে তো হবে না। এখন তো তারা ক্ষমতায় রয়েছে, তাদের হাতে সব কিছু রয়েছে, তারা তো করতেই পারে। তারা কতদিন ক্ষমতায় থাকবে? আমরা মনে করছি যে তারা তো এই যে জুলাই এবং গণ অভ্যুত্থানের যে স্পিড, সেই স্পিডের একটি ধারণা সেটি হচ্ছে এই গণ অভ্যুত্থান হয়েছে এই জন্যই কারণ মানুষ তাদের মতামত দিতে পারেনি। আজকে যদি 2014 সাল, 2018 সাল এবং 2024 সালের বিনা ভোটের নির্বাচন না হতো, যদি জনগণের সরকার থাকতো, তাহলে জুলাই এবং আগস্টে নির্বিচারে গুলিবর্ষণ করে হাসিনা এতগুলো মানুষকে মারতে পারতো না। সুতরাং এই সকল সংকট তৈরি হয়েছে
জনগণের সরকার ছিল না। সুতরাং এই সকল সমস্যার সমাধান করতে পারবে একটি জনগণের সরকার। জনগণের সরকার থাকলে জনগণের ভয় থাকবে, জনগণের ভয় থাকলে তাহলে সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে জনগণকে ভয় পাবে। 3 মাসে যে আলোচনা সমালোচনা হচ্ছে, এক ধরনের বড় আলোচনা, আপনারাও সমালোচনা করছেন, ক্ষেত্র বিশেষে আলোচনা করছেন, প্রশংসা করছেন, সব মিলিয়ে আর সময়টা কতটুকু দিতে চান আপনারা, বা আপনারা মনে করেন শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তো আপনারাও রয়েছেন, আপনারা আসলে কতটুকু সময় আর এই সরকারকে দিতে চান? না, আমরা তো নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে যাচ্ছি না। আমরা মনে করছি সংস্কারের যে প্রক্রিয়া যেটি শুরু হয়েছে, এটি তো বাংলাদেশ যতদিন থাকবে ততদিন সংস্কার প্রক্রিয়া চলতে থাকবে। এটি তো এরকম মেজারমেন্ট করে দিতে পারবেন না যে এটি 3 বছরে শেষ হবে, 4 বছরে শেষ হবে, এটি কখনোই সম্ভব না। সুতরাং সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে। এই সংস্কার প্রক্রিয়াকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বাগত জানিয়েছে। আমরা মনে করছি সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়াকে কন্টিনিউ রেখে জাতীয় নির্বাচনের যে প্রক্রিয়াগুলো সেটি খুব দ্রুত সময়ের মধ্যে শুরু করা উচিত। অযথা কালক্ষেপণ করলে এটি জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের স্পিডের সাথে সাংঘর্ষিক হবে, যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই কালক্ষেপণ করছে। আমি মনে করছি ছাত্র সংগঠনের একজন কর্মী হিসাবে খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের স্পিডকে কাজে লাগিয়ে এই সংস্কার প্রক্রিয়াকে চলমান রেখে জাতীয় নির্বাচন আয়োজন করা উচিত বলে মনে করি। ছাত্র আন্দোলন এবং শিক্ষার্থীদের ঐক্যতা কিছুটা হলেও কি 3 মাসের ব্যবধানে আসলে বিনষ্ট কিংবা কমে গেছে কিনা, এবং তার সংকট হিসেবে শিক্ষার্থীরা কিংবা ছাত্ররা দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে, এবং এটা প্রকাশ্যে দেখা যাচ্ছে যে সমন্বয়হীনতা, সেই সমন্বয়হীনতাকে আসলে দেখছেন কিনা, থাকলে এটার জন্য দায়ী কে? দেখুন, আমরা যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নেই, বিএনপি বা ছাত্র দলের কোনো সংশ্লিষ্টতা নেই, সুতরাং আমাদের দায়ী বিষয়টি এখানে আসবে না। আমরা মনে করছি এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে এখনকার এই সময়ের মধ্যে, এবং তাদের সাথে যৌথভাবে অংশীদারিত্বের ভিত্তিতে তাদের বৈষম্যবিরোধী আন্দোলনের যে ছাত্র সংগঠনটি রয়েছে তারা যৌথভাবে কাজ করছে। সুতরাং দায়িত্ব তাদেরকে নিতে হবে। আমরা যেটি এই বৈষম্যবিরোধী আন্দোলনের যারা এখন নেতৃত্ব দিচ্ছেন ছাত্র সংগঠনগুলো, হাসনাত সাজিদ সহ বা অপরাপর যারা নেতৃত্ব দিচ্ছেন, তারাই এখানে দোষ ত্রুটির বিষয়ে তাদেরই ব্যাখ্যা করা উচিত। ব্যর্থতা দায় বৈষম্য বিরুদ্ধে নিতে হবে না, আমরা আমাদের দলের পক্ষ থেকে কিন্তু সেটি বলা হয়নি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা সেটা শুনেছি, কিন্তু আপনি যেটি বললেন, আমি যদি সেই পয়েন্টই ধরি যে এই আন্দোলনে বা এই সরকার একটি মানে ঐক্যতার জায়গা তো রয়েছে, আমরা সবাই জানি বৈষম্য বিরোধীদের সঙ্গে এই গভর্নমেন্টের একটা সম্পর্কের জায়গাটি রয়েছে। তাদের ব্যর্থতা কি তাদের দায়টা নেওয়া তাদের জন্য উচিত হবে কি হবে না? না, আমি মনে করছি যে তাদেরকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, তাদেরকে সফল হতে হবে, এবং সফল হওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা এখন নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে আমরা সহযোগিতা করছি। সহযোগিতার অংশ হিসাবে গতকালও আমরা আমাদের প্রতিনিধি সেখানে গিয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের। সুতরাং আমরা চাই না বৈষম্য বিরোধী আন্দোলন অথবা এই অন্তর্বর্তীকালীন সরকার কেউ ব্যর্থ হোক। সমন্বয়হীনতা দেখতে পাচ্ছি যে কারণে এই অরাজকতা, এই দ্বন্দ্ব, এই মানে কলহ এক ধরনের লেগেই আছে। যেন মসজিদের শহর ঢাকা ছিল, একসময় আন্দোলনের শহর ঢাকা ছিল, রিকশার শহর ঢাকা হয়ে গেছে, এখন ছাত্রদের মানে এক ধরনের সংঘাতের শহরকে আসলে ঢাকা হয়ে যাচ্ছে কিনা? না, এটির দায় একদম যে তাদের তাও তো না। এখানে হচ্ছে যারা গত জুলাই এবং আগস্টের পরাজিত প্যাসিস্ট শক্তি তারা বিভিন্নভাবে ফিরে আসার অপচেষ্টা করছে, সেগুলো নির্বৃত্ত করতে পারছে কি পারছে না সেটি হচ্ছে কোশ্চেন। কিন্তু এই দায়ভার তো হাসনাত সাজিদ তাদেরকে দিলে হবে না। আমরা মনে করছি যে যারা বিভিন্নভাবে পুরো প্রক্রিয়াকে যারা ষড়যন্ত্র করছে, যে পরাজিত প্যাসিস্ট শক্তিরা, তাদেরকে আপনি মোকাবেলা করতে পারছেন কি পারছেন না সেটি হচ্ছে ফ্যাক্ট। ইশারা ইঙ্গিতে তো বলছে যে বড় একটি রাজনৈতিক দল আসলে তাদের পুনর্বাসন করতে চায়, তারাই বলছে। আমরা কিন্তু লক্ষ্য করছি, আপনিও নিজেও দেখেছেন, আপনারা যখন বলছেন এটি আসলে কারণ না, এটি একটা ফ্যাসিস্ট সরকারের যারা ছাত্র তারা বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু আরেকটি অংশ যারা এখন এই আন্দোলনে যাদের সঙ্গে আপনারা নেতৃত্ব দিয়েছেন, যাদের সংগঠিত করেছেন, তাদের মধ্যে থেকে কেউ যখন বলে অন্য একটি বড় অংশ আসলে ফিরিয়ে আনতে চায়, তখন তাদের উদ্দেশ্যে না, আমরা তো বলছি স্পষ্টভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলা হয়েছে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধের বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমরা তো মনে করছি এখন যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে তাদের তো পাওয়ার এক্সারসাইজ করার জায়গা রয়েছে। তারা যে এখনকার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে খরচাগুলো আমরা দেখেছি, তারা চাইলে রাজনৈতিক দল নিষিদ্ধ করুক, তারা তো সেটি করছে না। তারা হাইকোর্টে একটি রিভিউ করেছে, তারা সেই ফাইল ফিরিয়ে নিয়েছে। এবং আরও যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ইন্টারিয়াম অর্ডারের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন। এখন কোনো যদি সিদ্ধান্ত আপনি নেন এই সরকার, তাহলে আপনি যদি সংক্ষুব্ধ হয়ে আপিল করেন, সে আপিল নিষ্পত্তি হতে হতে
5 বছর 10 বছরে লেগে যেতে পারে। সুতরাং এই সরকার নিজেরাই তো চায় না যে রাজনৈতিক দল নিষিদ্ধ হোক, সুতরাং তারা কেন দোষ বিএনপির উপর অথবা অন্য কোনো রাজনৈতিক দলের উপর চাপাবে? এটি তো তাদের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে, তাদের এখন পাওয়ার রয়েছে, তাদের এখন সরকার রয়েছে, এই সিদ্ধান্ত তারা নিজেরাই নিক। এটি তো বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিলে সেটি সচেষ্ট হবে না কোনোভাবে। একটা প্রবাদ বা একটা গল্প আছে এরকম, আমি তোমায় খুব ভালোবাসি, এটা কখন মানুষ বেশি বলে যখন আসলে ভালোবাসে কিনা একটা প্রশ্নের জায়গা থাকে, ঠিক না? তো এখন আলোচনা আসলো যে একতার প্রশ্ন, ঐক্যবদ্ধের প্রশ্ন। এই ঐক্যবদ্ধের প্রশ্নটা কেন এখন আসলো? আপনারা কি তাহলে ঐক্যবদ্ধ ছিলেন না? কি কারণে ছিলেন না এবং এই সংকটে কি কারণে, যে কারণে গতকাল সভা করলেন ঐক্যবদ্ধের জন্য এবং একটি সপ্তাহ ঘোষণা করলেন, তার মানে কি এই সপ্তাহের আগে আপনাদের মধ্যে মতানৈক্য কিংবা অনৈক্য ছিল? থাকলে কেন? আমরা যেটি দৃঢ়ভাবে বলতে চাই সেটি হচ্ছে জুলাই এবং আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পূর্বে, জুলাই এবং আগস্টে যেই আন্দোলনের মধ্যে ছিলাম, সেখানে বাংলাদেশের যেগুলো ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো যারা প্যাসিবাদের বিপক্ষে ছিল, তারা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা অংশগ্রহণ করেছি এবং এখনকার যারা উপদেষ্টা হয়েছেন অথবা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের নেতৃত্ব মেনে কিন্তু আমরা আন্দোলনটা করেছি। সুতরাং এখানে আমরা কোনোভাবে তাদেরকে ডিসক্রেডিট বা ক্রেডিট দিচ্ছি না, ক্রেডিট নিচ্ছি না আমরা নিজেরা। আমরা যেটি মনে করছি, 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে একটি পক্ষ চেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের এক ধরনের বিভেদ তৈরি করতে, অথবা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সেই পক্ষটি আমরা আলাপ আলোচনার মাধ্যমে আপনি জানতে পারবেন বা আপনি খোঁজখবর নিলে জানতে পারবেন তারা ছিল কিংবা যদি বলা যায় তারা কি ছাত্রলীগ কিনা, নাকি ছাত্রলীগের বাইরে অন্য? ছাত্রলীগের একটি অংশ থাকতে পারে, ছাত্রলীগ তো কোনোভাবে চাইবে না। যারা এই গণ অভ্যুত্থানের অংশীদার ছিল তাদের নিজেদের মধ্যে বিভেদ তৈরি করতে তারা তো চাইবে, এবং তাদের এই চাওয়াটা স্বাভাবিক, এটি অস্বাভাবিক। যারা আপনাদের এখন নিয়ে প্রশ্ন তুলতে চায় কিংবা বিরোধ রাখতে চায়, তারা কি এই আন্দোলনের অংশীদারদের মধ্যেই কেউ কিনা? আমার তো মনে হচ্ছে ধরুন এটি অংশীদারদের মধ্যেও থাকতে পারে। তারা চায় যে একটি সুসম্পর্ককে বিনষ্ট করে, তারা সম্পর্কে বিভাজন তৈরি করে, তারা হচ্ছে সুফল নিতে চায় বা তারা ভালো কিছু আশা করে। আমরা এরকম ভাবছি না। আমরা মনে করছি যে জুলাই এবং আগস্টে যারা অংশীদার ছিল তাদের মধ্যে সুসম্পর্ক থাকা উচিত, এবং এই জন্য সবথেকে বড় ভূমিকা রাখতে হবে এখনকার যারা স্টেক হোল্ডার রয়েছে, সরকার অথবা সরকারের যারা খুব কাছাকাছি কাজ করছে, কারা কাজ করছে সেটি আপনি জানেন, তাদেরকে এক ধরনের ভূমিকা রাখতে হবে। কিন্তু আমরা সেটি লক্ষ্য করছি না। আমরা আপনি দেখেছেন যে বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়াগুলো হচ্ছে বা সংস্কারের জন্য ডিপার্টমেন্টগুলো কাজ করছে, তাদের প্রত্যেকটা ইউনিটে একজন করে ছাত্র প্রতিনিধি রয়েছে। কিন্তু আমরা মনে করছি জুলাই এবং আগস্টে বাংলাদেশের অনেকগুলো ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো এখানে কাজ করেছে এই গণ অভ্যুত্থানে, কিন্তু আমরা লক্ষ্য করিনি শুধুমাত্র যারা বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে এখন কাজ করছে শুধুমাত্র তাদের প্রতিনিধিগুলো এখানে নিয়োগ করা হচ্ছে বা তারা কাজ করছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এইখানে বৈষম্যতা তৈরি হচ্ছে। এইসব জায়গাগুলোকে ইনভেস্টিগেশন করে যারা এখন দায়িত্ব রয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন করে যে সরকার গঠন হলো তারাও বৈষম্য করছে না, কিছুটা তো করছে। এই জন্য আমরা মনে করছি এ বিষয়ে আমরা বিরোধ করতে চাই না, তাদেরকে আমরা অনুরোধ করছি আপনার মাধ্যমে যে এরকম বৈষম্য তৈরি হলে নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে পারে এবং কাজ করার যে স্পিড, সেই স্পিড বাধাগ্রস্ত হতে পারে। আমরা একটু ছাত্র রাজনীতি ফিরে আসি। ছাত্র রাজনীতি বলতে একসময় আমরা যেটা বই পড়ে আমরা জেনেছি, সাইকেলে চড়ে, পায়ে হেঁটে, ব্যাগের ভিতরে পলিথিনের মধ্যে চিরা মুড়ি গুড় নিয়ে আরেকজনের বাসায় থেকে পরের দিন সমাবেশ করা, একটা যুগ ছিল। 90-এর দশকের আগে একটা যুগ ছিল। 2000-এর পর সাল যদি আমরা লক্ষ্য করি, ছাদ খোলা বাসে চড়া, কালো সানগ্লাস পরা এবং হেঁটে যাওয়া, সঙ্গে সেলফি, এই যে রাজনীতির প্রত্যাবর্তন, এই রাজনীতির প্রত্যাবর্তন কি আসলে আপনারা তো অনেক দিন ধরতে গেলে মাঠের বাইরে কিংবা আপনারা ছিলেন প্রকাশ্যের জায়গাটায়, আপনারা ছিলেন না, সেই রাজনীতি দুইটা পার্থক্যের মধ্যে আপনারা কোনটা ধারণ করেন এবং কোনটা লালন করবার চেষ্টা করেন? আমাদের পোশাক আশাক, আমাদের জীবন ধারণ সাধারণ শিক্ষার্থীদের সাথে একদমই মিল রয়েছে। আমরা মনে করছি সময়ের সাথে সাথে ছাত্র রাজনীতির যে ধারা পরিবর্তন হয়েছে এটি যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে সাথে বৃহৎ ছাত্র সংগঠনের যারা শীর্ষ নেতৃবৃন্দ তাদের জীবন কিভাবে পরিচালিত হচ্ছে, তারা কিভাবে অর্থবিত্তে বড় হচ্ছে কিনা নাকি স্বাভাবিক রয়েছে, এগুলো আসলে সাধারণ শিক্ষার্থীদের জানার বিষয় রয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে সাধারণ শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শীর্ষ নেতৃত্বের কোনো মৌলিক ব্যবধান নেই, এবং আমরা এই ব্যবধান অতীতেও কখনো ছিল না, এটি ভবিষ্যতে কখনো থাকবে না। ছাদখোলা বাসে ভ্রমণ কিংবা ওই যে রাজনৈতিক কালচারটা, এই কালচারটাকে আপনি ধারণ করেন? না, আমি কোনোভাবেই ধারণ করি না, ব্যক্তিগতভাবে তো ধারণ করে না, এবং আমাদের দলের
গত কয়েক দশকের যে রাজনীতি সেখানে কেউ ধারণ করে নাই, এবং আমাদের দলের যিনি আমাদের সংগঠনের সভাপতি রয়েছেন তিনিও কখনো ধারণ করেন না, এবং ভবিষ্যতে যারা নেতৃত্ব আসবেন তারাও ধারণ করবেন না বলে আমি প্রত্যাশা করি। আমাদের ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষা ঐক্য প্রগতিকে বুকে ধারণ করে এদেশের শিক্ষার্থীদের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করছি। এই আন্দোলন সংগ্রাম আরও কিভাবে অর্থবহ এবং কার্যকর করা যায় সেটি সে নিয়ে আমরা কাজ করছি। আমরা এই মাঝখান থেকে আপনি বেশ কিছুদিন ধরে ঢাকার বাইরে ছিলেন এবং আমরা লক্ষ্য করেছি স্টুডেন্টদের সঙ্গে কথা বলছেন, যে ছেলেটার সঙ্গে কথা বলছেন কিংবা যে মেয়েটা আপনাকে প্রশ্ন করছে, আমি লক্ষ্য করেছি খুব সাধারণভাবেই কথাগুলো বলছেন, কখনো কখনো মাটিতে হাত দিয়ে তার সাথে কথা বলছেন, যা এই তথ্যসময়ের রাজনীতির সঙ্গে প্রচুর রকমের দ্বন্দ্ব এক রকমের রয়েছে। এই রাজনীতির সঙ্গে কেন আসলে এই রাজনীতি করছেন? এটা কি ভাইরাল হওয়ার জন্য কিংবা মানে জনপ্রিয়তা অর্জন করার জন্য, নাকি ব্যতিক্রম কোনো কিছু আসলে করতে চান বলতে? আমরা তো আপনাকে স্পষ্টভাবে বলেছি, সেটা হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে সেই গণ অভ্যুত্থানে এক ধরনের মাইল ফলক আপনাকে সীমাবদ্ধতা করে দিয়েছে যে আপনি আসলে ভবিষ্যতে বাংলাদেশের ছাত্র রাজনীতিটি কীভাবে করতে পারবেন। আপনার হাতে একটাই অপশান, আপনি হয় শিক্ষার্থীদের স্বার্থে রাজনীতি করবেন, নতুবা আপনি রাজনীতি করতে পারবেন না। সুতরাং এই বাস্তবতাটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতেও বুঝেছে, ভবিষ্যতে এই বাস্তবতা বোঝার সক্ষমতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীদের মধ্যে রয়েছে, এবং আমি সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে এই বোধগম্যতা আমার মধ্যে রয়েছে, এবং আমাদের সংগঠনের সভাপতি উনিও এই কাজ করছে। সুতরাং আমরা মনে করছি সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজনীতি করবে, এবং বাংলাদেশের প্রায় 5,000 শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 200-রও অধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দরা শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করছে। তারা শিক্ষার্থীরা যে কথাগুলো বলছে সেগুলো নোট করে নিয়ে আসছে, আমাদের কেন্দ্রীয়ভাবে এগুলো মনিটরিং করা হচ্ছে। লক্ষ্য করেছি ছাত্র শিবিরের সঙ্গে ছাত্রলীগের এক ধরনের বিপরীতমুখী অবস্থান সবসময় ছিল। আবার ক্ষমতায় যখন ছাত্রদল থাকে বা বিএনপি থাকে, বিএনপির ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদল তাদেরও একটি অংশ, আমরা বিভিন্ন সময় ছাত্র দলের সঙ্গে ছাত্র শিবিরের একটা মুখোমুখি অবস্থান লক্ষ্য করা যায়। সেটা সরাসরি না হলেও ঘুরিয়ে পেঁচে দেখা যায়, এবং এই সময়ে এসে আমরা আসলে লক্ষ্য করতে পারছি। আসলে এটি কেন? তারা কি আপনাদের বন্ধু সংগঠন, কিংবা যেহেতু রাজনৈতিকভাবে জোটভুক্ত ছিল বিএনপি জামাত, সেই ক্ষেত্রে কি আপনারা তাদের বন্ধুজন, সুদীজন, সাথী, নাকি আসলে মতাদর্শের চরম বিরোধের অবস্থান করছে? একটু যদি বলতেন। আমরা যেটি বলছি এ বিষয়ে সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে বাংলাদেশ জামাতে ইসলামের এক ধরনের রাজনৈতিক ঐক্য ছিল, সেটি আদর্শের জায়গা থেকে আন্দোলনমুখী একটি প্ল্যাটফর্ম ছিল দুইটি রাজনৈতিক দলের সাথে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি স্বতন্ত্র এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন। সুতরাং আমরা মনে করছি বাংলাদেশের কোনো ক্রিয়াশীল কোনো ছাত্র সংগঠনের সাথে আমাদের মৌলিক মত পার্থক্য যেটি নেই আসলে সেটি, এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা ইতিমধ্যে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, এবং সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসাবে আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, যেহেতু সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল এই সিদ্ধান্তে। এবং আপনি যে সংগঠনের নাম বলেছেন তাদের সাথেও আমাদের মৌলিক মতপার্থক্যর যে জায়গাগুলো সেটি হচ্ছে আমরা আন্দোলনে এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, তারাও এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু তাদের সাথে আমাদের মতপার্থক্য জায়গা, আদর্শের জায়গাটি অবশ্যই 100 ভাগ ভিন্ন, এবং মতপার্থক্যের জায়গাগুলো আসলে ভিন্ন। আমরা যেটি মনে করছি শিবিরের সাথে, যেটি আপনি বলেছেন, আমরা যেটি মনে করছি 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে রাজনীতি আত্মপ্রকাশ ঘটেছে, এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু আত্মপ্রকাশের ধরনটাকে আমরা স্বাগত জানাচ্ছি না। কারণ যারা অতীতে একটি পেশিবাদী ছাত্র সংগঠনের রাজনীতি করেছে এবং সেটি প্রকাশ্যে তাদেরকে ছাত্র শিবিরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল, যেটি গণমাধ্যমে প্রচারিত হয়েছে, সেটি আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। সেই জায়গাগুলোকে আমাদের খুবই মনে হয়েছে এটি সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়নি এই সিদ্ধান্তের মাধ্যমে। এবং 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে একটি পক্ষ, বিশেষ করে পরাজিত প্যাসিস্ট শক্তি এবং একটি গোপন সংগঠনের এই ছাত্র সংগঠনের কিছু নেতাকর্মীরা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি থাকা লাগবে না, দলীয় রাজনীতি বন্ধ করতে হবে, এরকম এক ধরনের আওয়াজ তুলেছিল। তার পরবর্তী সময় আমরা দেখেছি যারা এরকম প্ল্যাটফর্মে কাজ করেছে, বিশেষ করে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, ঠিক তারা পরবর্তী দেখেছি যে ছাত্র শিবিরের বড় বড় পদে তারা দায়িত্ব গ্রহণ করেছে। এগুলো আমাদেরকে খুবই বিস্মিত করেছে, এবং আমরা মনে করছি হ্যাঁ ভয় পাচ্ছেন? না না, আমরা ভিতরে শিবির ছিল, প্রকাশ আসলো, আপনারাও কি ভয় পাচ্ছেন কিনা? আমরা কোনোভাবেই ভয় পাচ্ছি না। আমরা মনে করছি 15.5 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুনি হাসিনার বিরুদ্ধে একক ছাত্র সংগঠন হিসাবে প্রকাশ্যে অবিরাম যুদ্ধ করেছে এবং প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী খুনি হাসিনার বিরুদ্ধে আপসহীন
সংগ্রাম করেছি এবং সেটি প্রকাশ্যে কোনো গোপন তৎপরতার মাধ্যমে আমরা করিনি। কিন্তু যে সংগঠনের কথা বলছেন সেই সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বড় বড় বিশ্ববিদ্যালয়ের কোনো কমিটি আমরা দেখিনি তারা প্রকাশ গোপনে বিভিন্ন সংগঠনের উপর ভর করে তারা রাজনীতি করেছে। সেই জায়গাগুলো সাধারণ শিক্ষার্থীরা জানতে চায়। এইগুলোর মধ্যে আমাদের তাদের সাথে বিরোধ রয়েছে। আমরা মনে করি তাদের এই বিষয়গুলো প্রকাশ করা উচিত। ছাত্রলীগের যে ঘটনা, এখন যে মিছিলগুলো ছাত্রলীগ করছে, একসময় ঠিক একইভাবে যখন আপনাদেরকে এক ধরনের পুলিশ মাঠে নামতে দেয়নি, দাঁড়াতে দেয়নি, বিভিন্ন করেছে, এই মিছিলটা থেকে কখনো কি আপনার স্মৃতিচারণ পরে কিনা আপনারা ওইভাবে মিছিল করতে? না, আমার পরে না, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই রাত 4টায়, ভোর রাত 5টায় কখনো মিছিল করেনি। আমরা এই খুনি হাসিনার বিরুদ্ধে 15.5 বছর ধরে অবিরাম আন্দোলন সংগ্রাম করেছি। প্রায় প্রতিদিনই মিছিল মিটিং করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সেটি প্রকাশ্যে করেছে। হয়তো মিছিলের ধরন আপনার কাছে একই মনে হতে পারে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিনে দুপুরে প্রকাশ্যে ঢাকার রাজপথে মিছিল করেছে। সেটি কখনো রাত্রিকালীন কখনো মিছিল করেনি। কিন্তু সেই খুনি সংগঠন যেটি মানবতার বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত, সেই সংগঠনের সন্ত্রাসীরা কালো মুখোশ পরে, হেলমেট পরে ভোর রাতে মিছিল করছে, সেটি কখনো জাতীয়তাবাদী ছাত্রদলের মিছিলের সাথে কখনোই এক মিছিল নয় বলে আমি মনে করছি। এখনের যে আবহাওয়া দেখছেন, এক ধরনের বাতাস বইছে, কেউ কেউ বলছে 1-11 বাতাসের মতো বাতাসটি লাগছে। এই আবহাওয়াটি, এই বাতাসটিকে আসলে 1-11 মতো মনে হচ্ছে কিনা? আশা করি আপনি 1-11 বাতাস। না, আমার কাছে কোনোভাবে মনে হচ্ছে না। কিন্তু আমাদের যেটি চিন্তা ভাবনার জায়গা বা আমাদের উদ্বেগের জায়গা হচ্ছে, যেহেতু এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন কাজ করছে, এই একটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। এই সরকারের কার্যপরিধি যদি অনেক বেশি দীর্ঘায়িত হয়, তাহলে যারা পরাজিত প্যাসিস্ট শক্তি তাদের ষড়যন্ত্রের জায়গাগুলো আরও বাড়বে। সাদ্দাম হোসেন সম্প্রতি নিষিদ্ধ হওয়া ছাত্র সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন, এবং আমরা লক্ষ্য করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রাশন কনফেশনে তাকে নিয়ে পোস্ট হয়েছিল, সে জারুল ফুলের প্রেমে পড়েছিল এবং চায়ের আমন্ত্রণে মধুর ক্যান্টিনে তাকে চাও খাইয়েছিল। আপনি আসলে এমন কোনো চিঠি পেয়েছিলেন কিনা, কিংবা চিঠি পেতে চান কিনা, নাকি চিঠি পেয়ে সেই চিঠির খামে আবার চিঠি ভরে ফেলেছেন? একটু যদি বলতেন। না, আমরা এরকম কোনো চিঠি পেতে চাই না। এবং কর্মীদেরকে বলেছিলেন প্রচুর প্রেম করতে চিঠি দিতে, আপনি কি আপনার কর্মীদেরকে বলবেন কিনা প্রেম করতে চিঠি দিতে? না, আপনি যেটি বলছেন সেটি আমরা এরকম কোনো চিঠি পেতে চাই না। আমাদের কর্মীদের সাথে আমাদের ব্যক্তিগত যে সম্পর্ক, সেটি অত্যন্ত হৃদ্যতার সম্পর্ক, এবং আমাদের দীর্ঘ 15-16 বছর ধরে যে প্যাসিস্টের হাতে নির্যাতিত প্রতিটি নেতাকর্মী, সেই জায়গা থেকে প্রত্যেকটি নেতাকর্মীদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। এখানে বাড়তি কোনো সম্পর্কের জায়গায় আসবে না। এবং শিক্ষার্থীদের সাথে আমাদের সম্পর্ক, সেটি শিক্ষার্থীদের অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে কাজ করছে, সেই জায়গা থেকে আমরা সবসময় সোচ্চার থাকব। শেষ প্রশ্নে এসে বলেছি, আমি যদি বলি, হিংসে মানুষের কি স্বভাবজাত চরিত্র, বৈশিষ্ট্য? যে আন্দোলনে আপনারাও সংগঠিত করেছেন, আমরা দেখেছি মাঠে কাজ করতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা ছিল, বিভিন্ন সংগঠন ছিল, এখন কয়েকজন সরকারের অংশ, কয়েকজন প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে, যাদের কদর অনেক বেশি এই মুহূর্তে, সেই কদরটাকে মিস করছেন কিনা ক্ষমতায় যাওয়ার আগে আসলে? আর মিস করার পাশাপাশি হিংসে হয় কিনা যে তাদের দেখে অনেক ছোট আপনার, তারা এখন ক্ষমতার আসনে বসে পড়েছে, আপনি এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, কাজ করেছেন, আপনি পারলেন না, হিংসে হয় না? খারাপ লাগে, কিংবা কোনো শূন্যতার বোধ আসে কিনা? আসলে কোনো হিংসা হয় না, কোনো ঈর্ষা হয় না, বরং যারা কাজ করছেন, বিশেষ করে জনাব সার্জিজ, জনাব হাসনাত সহ যারা সমন্বয়ক ছিলেন, তাদের নেতৃত্ব মেনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অনেক ছাত্র সংগঠন কাজ করেছে। আমরা মনে করছি তারা সফল হওয়া উচিত। আমাদের মধ্যে কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো ঈর্ষা কোনোটিই নেই। আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে যারা এই জুলাই এবং গণ অভ্যুত্থানের অংশীদার ছিল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সেই ছাত্রদলের এই অবদানকে একটি পক্ষ অবহেলা করছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে ওয়াসিম, যিনি এই আইকনিক শহীদ, এই যে জুলাই আগস্টে 2000-এরও অধিক ছাত্র জনতা খুন হয়েছে, এর মধ্যে শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, শহীদ সাইদ, এগুলো আইকনিক শহীদ। কিন্তু আপনি লক্ষ্য করেছেন বাংলাদেশের এখন অন্তর্বর্তীকালীন সরকার পাঠ্য কাঠামোতে শহীদ মুগ্ধ, শহীদ সাইদের নামটি অন্তর্ভুক্ত করলো, ওয়াসিমের নামটি ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্তর্ভুক্ত করেনি। এটি আমি এই সরকারের কাছে জোরালো দাবি করছি
সাঈদ এবং মুগ্ধর নাম অবশ্যই থাকতে হবে, সেখানে কোনোভাবে যেন ওয়াসিমের নামটি বাদ না পড়ে। সেজন্য হাসনাত সাদৃশ সহ যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা যেন এই বিষয়টি অত্যন্ত দক্ষতার সহিত এবং সততার সহিত দেখে, সেজন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং তাদের প্রতি আমাদের কোনো ধরনের বিদ্বেষ, হিংসা কোনো কিছুই নেই। আমরা তাদের প্রতি অবিরাম ভালোবাসা জানাতে চাই। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। দর্শক শুনছিলেন নাসিরউদ্দিন নাসিরের সঙ্গে যে কথোপকথন আমাদের হলো সেটি শুনছিলেন। শেষ করতে চাই, তবে আগেই ভালো ছিলাম নাকি এখন ভালো আছি নাকি সামনে ভালো থাকবো, এই কথাগুলো কিন্তু বলবার চেষ্টা করছিলাম। এবং তিনি বলছিলেন আগের কেমন ছিলাম সেই গল্প বলেছেন, এখন কেমন আছেন সেই গল্পটিও বলেছেন, এবং ভবিষ্যতে কেমন থাকতে চান সেই প্রত্যাশাটি করেছেন। আশা করি তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে পূরণ করে সামনে আসলে এগিয়ে যাবে। আবার দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।